অনেক হাঁটার পর ঠিক আছে, অনেক হাঁটার পর একটা অটো পেলাম, যা অটো পেলাম ওখান থেকে একটু 7 টাকা ভাড়াটা গেল, ওখান থেকে একটুখানি ঠিক আছে, যাই হোক একটু হালকা একটু আরাম পেলাম। এবার বাসে উঠেছি, বাসটা কখন ছাড়বে বলতে পারছি না, তারপর যাবো আমরা, তারপর আমরা কোথায় যাবো, রাজবলহাট যাচ্ছি ঠিক আছে। ওখানে কিছু সাইট সিন আছে, সেগুলো একটু ঘুরবো দেখবো। আর আরো একটা জায়গায় যাওয়ার কথা ছিল, সেটা হচ্ছে তারকেশ্বর। তারকেশ্বরে যাওয়ার কথা ছিল, এখানে অনেকটা দূর হয়ে যাচ্ছে, যেহেতু আমাদের বাড়ি ফিরতে হবে আবার, তো সেই কারণে ওটা ক্যান্সেল করে দিচ্ছি। এখন রাজবলহাটে যাই, দেখি ওখানে কি আছে, ওখানে সাইট সিনগুলো একটু ঘুরবো। আর অবশেষে একটা বাস পেলাম, একদম পুরো ফাঁকা সিট, একদম জানলার সামনে বসেছি। কিন্তু ভর্তিটা হবে, তারপর ছাড়বে না, ছাড়বে না তো, এখানে টাইম ওয়েস্ট, টাইমে কোনো ইয়েই দামই পাচ্ছি না আমরা। তো দেখি কি হয়, গিয়ে তোমাদের সাথে কথা হবে। তো ভাই অধীর অপেক্ষার পর আমরা এলাম বল্লভপুর শ্রী শ্রী রাজবল্লভ মাতা মন্দিরের সামনে। এটা কি কালীঘাট, রাজবল্লভ ঘাট, ও ঠিক আছে। তো অনেকক্ষণ জার্নি করার আসতেই ওটায় 10টা 10:30 বেরিয়েছিলাম, এখন কটা বাজে, অনেক বেজে গেছে। চলো ভেতরে ঢোকা যাক। আজ আপনাদের একটা গল্প বলবো। গল্পটা হচ্ছে আমাদের একটা পুরনো হারিয়ে যাওয়া রাজবংশের গল্প। আমাদের হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত যে আমাদের বলেছিলাম, প্রতিটা জায়গাতেই একটা করে ইতিহাস রয়েছে। সেই ইতিহাসের মধ্যে একটা অন্যতম হলো রাজবলহাট। রাজবলহাট ছিল একটা রাজধানী, একটা বড় ডাইনেস্টির রাজধানী, একটা হিন্দু ব্রাহ্মণ ডাইনেস্টির রাজধানী। রাজা রুদ্রনারায়ণ এবং রানী ভবশঙ্করী দেবীর একটা গল্প সেখানে আমাদের স্থাপিত হয়েছে। আসুন, তাদের মধ্যেই আজকে আমরা চলে এসেছি রাজবলহাট দেবী রাজবল্লভী দেবীর মন্দিরে। তো রাজবল্লভী দেবীর মন্দির দেখবো এবং সেই গল্পটা আপনাদের পুরোটা বলবো। এটা কবে প্রতিষ্ঠা হয়েছিল, কোন রাজার আমলে, তাদের কেমন ছিল তাদের শাসন, সব জানতে হলে আসুন দেখুন। স্পিকার আছে তো, বলছিস কোথায়? ঠিক আছে, তো হয়ে যাবে। এখানে পুজোর ডালা ফালা সব পেয়ে যাবে, মানে পুজোর সব যাবতীয় যা জিনিস সেখানে তোমরা কিনতে পেয়ে যাবে। থ্যাংক ইউ, আমাদের একটা কার্ডও দিল। মুখ দেখা যাবে না এখন। মন্দির এখান থেকে শুরু প্রতিটা মন্দির, আর প্রতিটা মন্দিরে কিন্তু শিব ঠাকুর রয়েছে। আর আজকে প্রচণ্ড ভিড়, যেহেতু আজকে সানডে। তো মন্দিরে তো চলেই আসলাম। মন্দির চলে আসার পর এই যে একটা মন্দির থেকে বাইরে বেরিয়ে একটা ঝিল টাইপের আছে, ঠিক আছে। তো এখানে দেখলাম যে বিয়ে ঠিও করছে অনেকে, রিসেন্ট একটা বিয়ে হয়েছে এইমাত্র, ঠিক আছে। তো দেখলাম, ভালোই লাগলো। এখন এবার মন্দিরে মাকে শাড়ি পরাচ্ছে, তাই জন্য দরজা বন্ধ। তো দরজা খুললে মাকে দর্শন করে এখান থেকে ডিরেক্টলি যাবো রাজবাড়ি। রাজবাড়ি থেকে তোমাদের সাথে দেখা হবে। ছিলাম একটা বন্ধুর বাড়িতে, তো সেখান থেকে এসে এক রাতের মধ্যে ভাবলাম হরিপালের মধ্যে দর্শনীয় স্থান কী কী আছে সেটা সার্চ করার পর যে দেখতে পেলাম, প্রথমত অবভিয়াসলি রাজবল্লভী দেবীর মন্দির। রাজবল্লভী দেবীর মন্দিরের কথাই পড়েওছি হিস্ট্রিতে, কিন্তু যেটা পড়িনি সেটা বিষয়ে জানতে পারলাম এক রাতের মধ্যে। সেটা হলো এইখানকার ডাইনেস্টির কথা, অর্থাৎ ব্রাহ্মীণ ডাইনেস্টি, রাজা রুদ্রনারায়ণের কথা এবং তার স্ত্রী রানী ভবশঙ্করী দেবীর কথা। ভবশঙ্করী দেবী এমন একজন রানী ছিলেন, তিনি কিন্তু সেই রকম রানী ছিলেন যেটা আমাদের চোখে ভেসে ওঠে। রানী মানে একটা সুন্দর শাড়ি পরে যে সারাক্ষণ দাসী নিয়ে থাকবে সেরকম না, তিনি যুদ্ধ করতেন। তাকে বলা হয়েছিল বেঙ্গল টাইগ্রেস।
টাইগ্রিস। তো এটা দিয়েছিলেন হচ্ছে একজন উপাধি দিয়েছিলেন, সেটা দেওয়ার কারণ হচ্ছে এখানকার যুদ্ধ নিয়ে। এটা দেখতে দেখতে যেখানে ভাবলাম এখানকার পুরনো মন্দির প্রচুর আছে, কারণ এটা খুব পুরনো একটা শহর। তো এই মন্দিরটা আজকে আমি চলে এলাম, দেখতে পাচ্ছি হচ্ছে এখানে রাধা গোবিন্দর মধ্যে মন্দির রয়েছেন, এখানে নন্দদাস, এবং উল্টো দিকে লেখা রয়েছে হচ্ছে কানন দাস। জানি না এনারা কারা, কিন্তু এই মন্দিরটা দেখে আমার আকৃষ্ট হলাম যে কারণে, সেটা হচ্ছে এখানকার টেরাকোটার কাজ। এখানকার টেরাকোটার ভিডিওগুলো আমি তুলছিলাম, এখানে যখন যুদ্ধরথা রমণী থেকে শুরু করে এখানকার সব রকম ভিডিও, সব রকম ছবি এখানে ফুটিয়ে তোলা হয়েছে পোড়ামাটির কাজের ওপর। কিন্তু দেখে মনে হচ্ছে মন্দিরটা আপাতত এখানে পরিত্যক্ত লাগছে, কারণ এখানে পুজো হয় বলতে একটা ধূপকাঠি দেওয়া আছে, একটা ফুল দেওয়া ছাড়া আর বিশেষ কিছু পুজো হয় বলে মনে হচ্ছে না, কারণ এখানে মন্দিরের অবস্থা দেখে আর এই লক দেখে তাই মনে হচ্ছে খুব একটা খোলা হয় না। তো এখানে দেখলে আরও দুটো নতুন মন্দির করা হয়েছে, সেই দুখানা মন্দিরেই খুব সম্ভবত পুজোটা করা হয়। তো আজকে এখানে এলাম যখন, ভাবছি এখানকার সম্পর্কে যদি কিছু জানতে পারি তো আপনাদেরকে নিশ্চয়ই জানাবো। এইরকম একটা ইতিহাস জেনে সত্যি খুব ভালো লাগছে যে একটা হিন্দু ব্রাহ্মণ একটা ডাইনেস্টি ছিল, যে ডাইনেস্টিতে সারা জীবন মানে ওখানকার নৌবহর থেকে শুরু করে ওখানকার একটা গড় ছিল, গড়টা ছিল পাণ্ডুয়ায়। তো একটা রাতের মধ্যে অনেক কিছুই জানতে পেরেছি, চেষ্টা করব ভবিষ্যতে আরও জানা। বাংলার এরকম কিছু ইতিহাসকে আরও সামনে নিয়ে আসার চেষ্টা করব। যদি একটু ভালো লেগে থাকে একটু আমার চ্যানেলটা লাইক করে দিও, যাতে এরকম আমি সাপোর্ট পাই, মেন্টাল মোটিভেশন পাই, যাতে আমি আরও তোমাদের জন্য এরকম ভিডিও আনতে পারি। থ্যাংক ইউ। রাজবল্লভী দেবীর মন্দির ঘুরে ফেরার সময় এই মন্দিরে যে আমি আজকে এসেছি সেটা দেখে মনে হচ্ছে 1600 শতাব্দীর মধ্যে তৈরি করা, কারণ দোচালা মন্দির, দুখানা চালালা মন্দির। এই মন্দিরগুলো আমাদের শ্রীরামপুরেও দেখেছি আমি একটা, যেটা আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন মন্দিরটায়, দোলতলা মন্দির। তো সেটা দেখে মনে হচ্ছে এটা 1600 শতাব্দীর মধ্যেই তৈরি করা হবে, 16th সেঞ্চুরিতে। এবার আরেকটা যে বিষয় হলো সেটা হলো এখানে আটপুর বলে একটা জায়গা আছে, আসার সময় বাসে করে দেখছিলাম, হরিপাল স্টেশনে নেমে যখন আপনারা যদি কেউ আসতে চান রাজবল্লভী দেবীর মন্দিরে, তখন আপনি দেখতে পাবেন হচ্ছে আটপুর বলে একটা স্টেশন ছিল, যেখানে অনেকগুলো মন্দির পরপর পড়ছে। তো সেখানে আরও পুরনো বিশেষ কিছু মন্দির আছে। আজকে এখন সময়ের অভাবে সত্যিই গিয়ে উঠতে পারলাম না, চেষ্টা করবো ভবিষ্যতে কোনো দিন যে সময় হয় আসার। তো আজকে এটা দেখে সত্যিই মনটা খুব জুড়িয়ে গেল, এবং এই পুরনো দিনের এই সংরক্ষিত মন্দিরগুলো আরও বেশি ভালো লাগে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের দেশে, সেটা হচ্ছে সংরক্ষণ নিয়ে। এত পুরনো একটা ইতিহাসের একটা নিদর্শন, কিন্তু কেউ সংরক্ষণ খুব একটা করার চেষ্টা করে না, কারণ এটার উপর দিয়ে যদি কোনো সংরক্ষণ করতে যাওয়া হয়, যেটা করা হয় সেটা হচ্ছে সিমেন্টের প্রলেপ দেওয়া। যেমন দেখতে পাচ্ছ এই জায়গাগুলো নতুন করে সিমেন্টের প্রলেপ দেওয়ার ফলে এখানকার যে নকশাগুলো সেগুলো বন্ধ হয়ে গেছে। তো এইভাবে করে রক্ষণ করা যায় না, তো রক্ষণের জন্য আলাদা পদ্ধতি আছে। তো আমাদের দেশে সত্যি এটা যদি করা যেতে পারতো তাহলে হয়তো সত্যিই ভালো লাগতো। এত বড় বড় ভূমিকম্পের ফলে অনেক বড় বড় ব্রিজ ক্র্যাক করে যাচ্ছে, অনেক আমাদের বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে, বাড়িতে আমাদের ফাটল ধরে যাচ্ছে, কিন্তু এই মন্দিরগুলো দেখুন কবেকার সেই শতাব্দীর পর শতাব্দী দাঁড়িয়ে রয়েছে। ভূমিকম্প, ঝড়, জল, মহামারী, তুফান সবের ওপর দিয়েও এরা আজও দাঁড়িয়ে আছে নিজের নিদর্শন নিয়ে। সেলুট সেই সমস্ত সময়টাকে যারা সত্যি ভেবেছিলেন যে এরকম একটা স্থাপত্য তৈরি করা যায়। হ্যাঁ, তখন মধ্যযুগীয় সময় ছিল, তখন তো অবভিয়াসলি মন্দির তৈরিটাই আসল কাজ বলে মনে করা হতো। তো সেই সময় দাঁড়িয়ে সত্যি এমন নিদর্শন তৈরি করেছিল যেটা ভেঙে পড়া যায় না, যেটা আজও দাঁড়িয়ে থাকছে সময়ের সাথে সাথে। কিন্তু আজ আমাদের নতুন স্থাপত্যগুলোই ভেঙে পড়ে যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি না যে আমাদের আগের দিন থেকে বর্তমানে আমাদের প্রযুক্তি উন্নতি ঘটলেও আমাদের কাজের গুণমান কমে গেছে অনেক? সানগ্লাসটা ওর চোখে। বাচ্চা বয়সের কথা মনে পড়ে যাচ্ছে। এই দোলনাটা আবার একটা নতুন পেয়েছি, যেটা সকালবেলা দেখিয়েছিলাম সেটা ছোট ছিল, এটা আবার বড় লোহা। কত বড় দেখেছো, মানে 3 জন বসার জন্য পারফেক্ট। স্লিপ খাবো ভেবেছিলাম বাচ্চাবেলা দেখে, স্লিপটা খানাটা দেখলাম মন্দিরের গায়ে রয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে স্লিপটা আমার এতখানি দেহটা ঢুকছে না স্লিপের মধ্যে, ওইটুকু ছোট্ট স্লিপে বাঁধবার জায়গায় বাধ্য হয়ে দোলনাটাই খাই। লোহার জায়গা আছে, তুলতে পারবো। ডোরে মনে ওই যে ওই নাম বল। সম্রাট এখন কি দিয়ে খাচ্ছে দেখে নাও একটুনি। ভাই এখন মাটন দিয়ে খাচ্ছে। বেরোচ্ছে বন্ধু।
বল রিভিউ দে। খুব সুন্দর হয়েছে। বা খেয়ে তো কেমন খেতে হচ্ছে। রিভিউ আমাদের ফার্স্টে দিয়ে দিয়েছে। মানে গন্ধি পেট ভরে যাচ্ছে। শহরের অঞ্চলে যেগুলো বেশি রেওয়াজি পাওয়া যায়, যেমন আমাদের শ্রীরামপুরে দেশি খেতে গেলে একমাত্র জুট মিলের পাশে আমাদের দেশ স্ট্রিটেই গিয়ে পাওয়া যায়, বাকি জায়গায় খুব জায়গায় রেওয়াজি, কিন্তু এখানে দেশিটাই পাওয়া গেছে এবং তো নাইস। ভাই একটু থালাটা দেখিয়ে দিচ্ছি, ক পিস মাংস আছে, ভাই আছে। তার মানে তোমরা একটু বলবে, ঠিক আছে? তো চলো এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, তারপরে 4:47-এ ট্রেন আছে, ওই ট্রেনটা ধরে ডিরেক্টলি বাড়ি যাও। তো চলো, টাটা। এটা হচ্ছে আমার থালা, ঠিক আছে? এটা পুরো আমার থালা। মাটন রয়েছে, মাটনটাও খাবো, 4টে মিষ্টি, দই, কি আছে জানি না এটা। জীবনটা হয়ে চলে আসছে। এই যে ঘুরে খেয়ে চলে আসছে। আরে বল, আর কি বলবে? ওই জীবনটা ঘুরে খেয়ে চলে আসছে। তোর আমার নয়। বল বল। একটু খা মাংসগুলো ঠিক রেখে দিয়েছে। হয়ে গেল, খাওয়া হয়ে গেল, পুজো থাকা হয়ে গেল, এবার বাড়ি যাচ্ছি, বাড়ি যেতে হবে, আবার কাজ ফাজ আছে। চলো আপাতত বাই, আবার অন্য কোনো কোথাও ঘুরতে গেলে তোমাদের দেখাবো, আবার নতুন কোনো ভিডিও আসবে আমাদের। চল। কবে আসলে জানি না। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, 4:50-এ ট্রেন। তো শ্রীরামপুর যাব এখন। খুব এনজয় করলাম, পার্টি এনজয় করলাম। এই যে ভাইও ছিল। তো দুপুরবেলা এত খেয়েছি, আমি সিরিয়াসলি বলছি, কালকে রাতেরবেলা ঘুমাইনি। আমার এত ঘুম পেয়েছে খাওয়া দাওয়ার পর, মানে ওঠার ক্ষমতা ছিল না, ঠিক আছে? মানে প্রচুর খেয়েছি আমি, বছরে একবার এতই খাই, তারপর আবার নর্মাল হয়ে যায়, ঠিক আছে? তো তোমাদের সাথে নেক্সট নতুন কিছু ব্লগ নিয়ে আসবো, খুব ফানি ওটা ফানি ব্লগ হবে, যেহেতু আমার প্ল্যানিং আছে কি করব। তো চলো, টাটা, গুড বাই। তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি খাওয়া দাওয়া করে। তো রেস্ট নিতে পারলাম না, কারণ আজকে লাঞ্চে প্রচুর ছিল, সব অনেক কিছু আইটেম ছিল, খেয়ে ফেলেছি, খুবই কষ্ট হয়েছে, খুব ফাটিয়ে এনজয় করলাম। তো এখন বাড়ি যেতে হবে। আজকে থাকার কথা ছিল কিন্তু থাকলো না, সবারই কাজ আছে, ঠিক আছে? থাকলে হয়তো আরো কিছু দেখাতে পারতাম। তো যাই হোক, নেক্সট কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে, ভালো কিছু নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো চলো, ততক্ষণ টাটা। তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি খাওয়া দাওয়া করে। তো রেস্ট নিতে পারলাম না, কারণ আজকে লাঞ্চে প্রচুর ছিল, সব অনেক কিছু আইটেম ছিল, খেয়ে ফেলেছি, খুবই কষ্ট হয়েছে, খুব ফাটিয়ে এনজয় করলাম। তো এখন বাড়ি যেতে হবে। আজকে থাকার কথা ছিল কিন্তু থাকলো না, সবারই কাজ আছে, ঠিক আছে? থাকলে হয়তো আরো কিছু দেখাতে পারতাম। তো যাই হোক, নেক্সট কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে, ভালো কিছু নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো চলো, ততক্ষণ টাটা।